ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো অলওয়েজ লার্ন ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার্স 2021 এই বইটির ইংরেজি মডেল কোয়েশ্চেন সেট 8-এর সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন পোর্শনটাকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ এর মডেল কোয়েশ্চেন সেট 8 সেকশনের রিডিং কম্প্রিহেনশন সিন অর্থাৎ তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যেসব গদ্য এবং পদ্যগুলোকে পড়েছো সেই গদ্য এবং পদ্য এই দুটো টপিককে নিয়েই কিন্তু সিন পোর্শনটা তোমাদের হচ্ছে। তো এখানে তোমাদের গদ্য যেগুলো পড়েছো তাদের মধ্য থেকে কোনো একটা গদ্যের কিছুটা অংশ তুলে দেওয়া হয় এবং তোমরা যেসব পদ্যগুলো পড়েছো সেই পদ্যের কোনো একটা স্তবক বা দুটো স্তবক তুলে দিয়ে সেখান থেকে প্রশ্নপত্র করা হয় এবং সেগুলোর উত্তর তোমাদের করতে হয়। তো দেখো, একের দাগ দিয়ে শুরু হচ্ছে। এখানে কিন্তু একটা গদ্যের অংশ তুলে দেওয়া হয়েছে। শুরু করার আগে আমরা ইনস্ট্রাকশনে কি বলা আছে সেটা একটু পড়ে নেবো। ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ নিচের এই যে রচনাংশটি বা গ্রন্থাংশটি দেওয়া রয়েছে এটা যত্ন সহকারে পড়ো এবং উত্তর করো যেসব প্রশ্ন সেখান থেকে দেওয়া হয়েছে। তো যেহেতু এটা তোমাদের ভালোভাবে পড়া রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের অংশ, আমি এটার বাংলা অর্থ নিয়ে আর আলোচনা করছি না, একদম সরাসরি এখান থেকে যেসব প্রশ্নপত্র করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো একের দাগের এ কি বলছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পটি লেখো নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে। এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, মোট 5 নম্বর দেওয়া রয়েছে। একের দাগের কি বলছে দেখো, দিস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম এ স্টোরি রিটেন বাই। এটা হচ্ছে একটা গল্পের সারাংশ বা সংক্ষিপ্ত অংশ যেটা লিখেছেন, কে লিখেছেন? অপশন এ আর কে নারায়ণ, অপশন বি নয়নতারা সেহগাল, অপশন সি লুসি মড মন্টগোমারি, অপশন ডি জন মেসফিল্ড। এখান থেকে তোমাদের এই যে পাঠ্যাংশটি, এই পাঠ্যাংশ থেকে কিন্তু এর উত্তর তোমরা পাবে না এই প্রথম প্রশ্নের। তার জন্য তোমাদের কি করতে হবে, যেসব রাইটার আছেন তোমাদের গদ্যে বা যেসব পদ্যগুলো রয়েছে তাদের যেসব রাইটার রয়েছেন সেই রাইটারদের নাম কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। তো এই 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি। তার কারণ এই যে গদ্যাংশটি এখানে দেওয়া রয়েছে এটাকে কিন্তু লিখেছেন লুসি মন্টগোমেরি বলে একজন। তো সুতরাং তোমাদের কিন্তু এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, মানে যতগুলো গদ্য রয়েছে যতগুলো পদ্য রয়েছে তাদের লেখকের নামটা অবশ্যই কিন্তু তোমরা করে রাখবে, কারণ অনেকবারই পড়ে থাকে। আবার অনেক সময় গদ্যের নামটাও হয়তো দিয়ে দিতে পারে যে এই যে অংশটুকু তুলে দেওয়া হয়েছে এই অংশটুকু কোন গদ্যের অংশ। অনেক সময় গদ্যের নামও জানতে পারে বা পদ্যের নামও জানতে পারে। সুতরাং তোমাদের গদ্যের নাম পদ্যের নাম তার সঙ্গে সঙ্গে তাদের লেখকের নামটা করে রাখতে হবে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য সিজন হোয়েন দ্য ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার ওয়াজ ফ্লাইং দ্য কাইট ওয়াজ। মানে যখন বক্তা এবং তার ভাই ঘুড়ি ওড়াচ্ছিল সেই ঋতুটা কি ঋতু ছিল। তো এই যে অংশটুকু তুলে দেওয়া হয়েছে এই অংশটুকু পড়ে কিন্তু আমরা ঋতুর কথাটা এখান থেকে বলতে পারবো না, কারণ পুরো টপিকটা যদি আমাদের ভালো করে পড়া থাকে, মানে পুরো গদ্যটি মানে যে প্রোজ রয়েছে লেসন হিসাবে যে অধ্যায়টি রয়েছে সেটা যদি ভালোভাবে পড়া থাকে তাহলে কিন্তু এর উত্তরটা করতে পারবো। তো সেখানে কিন্তু আমরা দেখেছিলাম গ্রীষ্মের উল্লেখ থাকতে, মানে যে সময় ঘুড়িটা ওড়ানো হতো সেই সময় গ্রীষ্ম থাকতো। তাহলে এখান থেকে আমাদের সঠিক বিকল্প হয়ে যাবে অপশন বি। আশা করি বোঝাতে পারছি। 3 নম্বর, এ বিগ হোল ওয়াজ মেড ইন দ্য কাইট বাই। মানে সে ঘুড়িতে কিন্তু একটা গর্তের সৃষ্টি হয়েছিল। তো সেই গর্তটা কে সৃষ্টি করেছিল? কারণ আমরা জানি যখন ন্যারেটার ঘড়িটা বাড়ি থেকে নিয়ে আসছিল তো সেই সময় সে কিন্তু হোঁচট খেয়ে পাথরের উপরে পড়ে যায় এবং তার কিন্তু একটা কনুই সেই ঘড়িটা ভেদ করে চলে যায় এবং সেখানে একটা গর্তের সৃষ্টি হয়। সুতরাং এখান থেকে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ ক্লড, অপশন বি ক্লড সিস্টার্স, অপশন সি স্ট্রং উইন্ড, অপশন ডি দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। এখান থেকে আমরা কি দেখলাম যে ন্যারেটারের জন্যই কিন্তু হয়েছিল। ন্যারেটারটাকে ক্লডের বোন, তার নাম ছিল ফিলিপা। সুতরাং আমাদের এখানে কারেক্ট অপশন হয়ে যাবে, অল্টারনেটিভ হয়ে যাবে অপশন বি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানেও কিন্তু সেটা বলা আছে। দেখো, তোমরা যদি প্যারাগ্রাফের প্রথম অংশটুকুকে লক্ষ্য করো, প্যাসেজের প্রথম প্যারাগ্রাফটিকে, তো সেখানে আমরা দেখতে পাবো মাই এলবো ওয়েন্ড ক্লিয়ার থ্রু দ্য কাইট। মাই এলবো বলতে এখানে যিনি বা যে এই অংশটুকুকে বলছে, মানে পুরো এই যে তোমাদের পাঠ্যাংশটি রয়েছে এই পাঠ্যাংশটিকে যে বর্ণনা করছে, মাই এলবো বলতে তার কথাই বলা হচ্ছে। তো পাঠ্যাংশটি বর্ণনা করছে কে? ফিলিপা লিটি।
মানে ক্লডের বোন, সুতরাং আমাদের কিন্তু এখান থেকে বুঝে নিতে হবে, সরাসরি নামটা কিন্তু এখানে উল্লেখ নেই, তাহলে আমাদের কারেক্ট অল্টারনেটিভ হয়ে যাবে অপশন বি। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। 4 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটার্স ফাদার হ্যাড, সেই বক্তার বাবার কী ছিল? অপশন এ ব্রাদার, একটা ভাই ছিল। অপশন বি এ সিস্টার, একটা বোন ছিল। অপশন সি অ্যান আন্ট, একটা কাকিমা ছিল। অপশন ডি এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, একটা ভাই এবং একটা বোন ছিল। আমরা কিন্তু টপিকটাকে যখন খুব ভালোভাবে পড়েছি তখন আমরা দেখেছি সেখানে বক্তার বাবা তার ভাই এবং বোনের উল্লেখ করছেন, সুতরাং আমাদের এখানে কারেক্ট অল্টারনেটিভ হয়ে যাবে অপশন ডি। তো এই উত্তরগুলোকে সুন্দরভাবে করার জন্য তোমাদের যেটা করতে হবে, টপিকগুলোকে ভালো করে পড়তে হবে, মানে যেসব গদ্যগুলো তোমাদের পাঠ্য বইতে দেওয়া রয়েছে সেগুলোকে বেশ কয়েকবার মনোযোগ সহকারে পড়লে পরে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে, মানে অল্টারনেটিভ বা বিকল্প বেছে নেওয়ার ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধাই হবে না। তো এইভাবে তোমরা করো, তো সুতরাং তোমরা কিন্তু সব উত্তর সুন্দরভাবে দিতে পারবে। 5 প্রশ্নটা কি বলছে? দ্য লেটার টু দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ রিটেন বাই, চিঠি যেটা ন্যারেটারের বাবাকে লিখেছিলেন, কে লিখেছিলেন? মানে একটা চিঠি লিখেছিলেন ন্যারেটারের বাবাকে, কে লিখেছিলেন সেটা জিজ্ঞেস করছে। অপশন এ হিজ ব্রাদার, তার ভাই লিখেছিলেন। অপশন বি হিজ সিস্টার, তার বোন লিখেছিলেন। অপশন সি হিজ ডটার, তার মেয়ে লিখেছিল। অপশন ডি হিজ নেফিউ অ্যান্ড নিস, তার ভাইপো ভাইজি যারা ছিল তারা কিন্তু সেগুলোকে লিখেছিল। তো এখান থেকে আমরা কোনটা পাবো? আমরা কিন্তু এখান থেকে জানি যে ন্যারেটারের যে বোন তিনি কিন্তু ন্যারেটারকে চিঠিটা লিখেছিলেন, তাহলে হয়ে যাবে হিজ সিস্টার। তো আশা করি বোঝাতে পারছি, এইভাবে কিন্তু করতে হবে তোমাদেরকে। তারপরে দেখো 1 দাগের বি থেকে কি বলছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে এই যে নিচে যেসব বাক্যগুলো দেওয়া রয়েছে সেই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে এই পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। তো এখানে 1 নম্বর করে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার জন্য 3 নম্বর রয়েছে মোট। তো প্রথম প্রশ্নটা কি বলছে, দ্য ফার্স্ট থিং দ্যাট কাম হ্যান্ডি টু ফিক্স দ্য কাইট ওয়াজ। আমরা দেখেছিলাম কি, যে যখন ফিলিপালিটি বা সেই ন্যারেটারের এলবো মানে কনুই ঘুড়ি ভেদ করে একটা গর্তের সৃষ্টি হলো, তখন তারা কিন্তু একটা বস্তুকে সেই ঘুড়িটাতে সাটিয়েছিল, ঘুড়িটাকে মানে সারিয়ে তোলার জন্য বা ঘুড়িটাকে ঠিক করার জন্য। তো সেটা কি এখানে আমাদের লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াইল ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস দ্য ন্যারেটার, যখন ন্যারেটার বা বক্তা ঘুড়িটা বাড়ি থেকে নিয়ে আসছিল তো তখন কি হলো বা তারপরে কি হলো সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো এগুলো কিন্তু আমরা এই টেক্সট থেকে বা এই পাঠ্য অংশটি যেটা দেওয়া রয়েছে সেখান থেকে পেয়ে যাব, তথ্যগুলো নিয়ে আমাদের লিখতে হবে। 3 নম্বর প্রশ্নটা কি বলছে, দ্য কর্ড অফ দ্য কাইট ওয়াজ স্ন্যাপড অ্যান্ড দ্য কাইট, মানে ঘুড়ির যে সুতোটা সেটা কিন্তু ছিঁড়ে গেল, তারপরে ঘুড়িটার কি হলো, হ্যাঁ সেই অংশটুকু এইখানে লিখতে হবে। তো আমি তোমাদের সুবিধার্থে এগুলোকে খাতায় লিখে রেখেছি, আমি তোমাদের একটু দেখিয়ে নিই এবং বইয়েতেও আমি দেখিয়ে দেবো ঠিক কোন অংশ থেকে আমরা বা কোন অনুচ্ছেদ থেকে আমরা কিন্তু এই উত্তরগুলোকে লিখব। তো দেখো এই যে সেই উত্তরগুলো যেগুলো আমি তোমাদের সুবিধার্থে খাতায় লিখে রেখেছি, দেখো কি বলছে প্রথমে, দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি টু ফিক্স দ্য কাইট ওয়াজ, মানে প্রথম যে জিনিসটা তারা পেয়েছিল সেটাকেই সেই ঘুড়িটাতে সাঁটানোর জন্য বা তাপ্পিয়ে দেওয়ার জন্য নিয়েছিল, সেই জিনিসটা কি ছিল, অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম অফ দ্য ন্যারেটার্স ফ্যামিলি, মানে সেটা কোথায় পড়েছিল, মানে যেসব বসার ঘর, সেই বসার ঘরের মানে বইয়ের তাকে ছিল কিন্তু সেই চিঠিটা। তো সেটা ন্যারেটার্স ফ্যামিলি, আমি এই অংশটুকুকে আমি লিখে দিয়েছি, এটা তোমরা লিখতেও পারো নাও পারো, আমি এইভাবে লিখেছি। দেখো, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম, এই পর্যন্ত সিটিং রুম পর্যন্ত বললেও হতো, কিন্তু সিটিং রুমটা কাদের, সেই ন্যারেটার্সের ফ্যামিলি মানে বক্তার পরিবারের সিটিং রুম ছিল। তো এই অংশটুকু তোমরা কোথাও পাবে না, এটা আমি নিজের আইডিয়া থেকেই লিখেছি, এভাবে তোমরা লিখতে পারো, কারণ এখানে এটা হয়তো কোনো জায়গায় মেনশন নেই তোমাদের পাঠ্য বইয়ে, তবে এটা কিন্তু একদম ভুলও নয়, হ্যাঁ। সুতরাং এইভাবেও তোমরা লিখতে পারো বা একদম সিটিং রুম পর্যন্ত লিখেও তোমরা ছেড়ে দিতে পারো, বা তোমরা অ্যান ওল্ড লেটার এই পর্যন্ত লিখেও ছেড়ে দিতে পারো। কিন্তু যদি 1 নম্বর মানে থাকে, 1 নম্বর থাকলে পরে অ্যান ওল্ড লেটার এই পর্যন্ত লিখলেও হবে, কিন্তু যদি এটাতে 2 নম্বর দিয়ে দেয় তোমরা চেষ্টা করো মোটামুটি যেভাবে আমি লিখেছি সেইভাবে লেখার।
আর তোমাদের যদি মনে হয় যে দ্য ন্যারেটার্স ফ্যামিলিটা অতিরিক্ত হচ্ছে, সুতরাং তোমরা এই অংশটুকুকে বাদ দিয়ে সিটিং রুম পর্যন্ত লিখলেও হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার আমি দেখো তোমাদের বই থেকে দেখিয়ে দিই মানে এই অংশটুকু আমি কোন জায়গায় পেলাম। তো দেখো আমরা যদি দ্বিতীয় অনুচ্ছেদটার দিকে লক্ষ্য করি, প্যারাগ্রাফটার দিকে লক্ষ্য করি, তো সেখানে আমরা দেখতে পাবো এই যে অংশটুকু, উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, এই অংশটুকু তোমাদের প্রশ্ন হিসাবে দেওয়া আছে। আর এই যে অংশটুকু আমি লিখেছি সে উত্তর হিসাবে, অ্যান ওল্ড লেটার এই পর্যন্ত লিখেও ছেড়ে দিতে পারো, কিন্তু আমি বাকি অংশটুকু যোগ করে দিয়েছি। দেখো লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, এই সিটিং রুমটা মানে আরও আমি ভালোভাবে উল্লেখ করে দেওয়ার জন্য দ্য ন্যারেটার্স ফ্যামিলি করে দিয়েছি। অফ দ্য ন্যারেটার, সিটিং রুমটা কাদের, সেই বক্তার পরিবারেরই সিটিং রুম, মানে ওখানে তো সবাই বসতে পারে, তার জন্য আমি ওই অংশটুকুকে জুড়ে দিই। সেটা কিন্তু কোনো ভুল কিছু নয়, মানে তুমি যে ভালোভাবে বা তোমরা যে ভালোভাবে টপিকটাকে বুঝতে পেরেছো, ওটা লিখলে সেটা আরও স্পষ্ট করে বোঝানো হয়। তো যাই হোক, এর বেশি কিছু আমি বলবো না। এবার পরের প্রশ্নটা দেখব। তারপর দেখো 2 নম্বর যেটা বলছে, হোয়াইল ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস দ্য ন্যারেটার, যখন বক্তা বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসছিল কি হলো, ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গেল। অ্যান্ড হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং তারপরে তার কনুইটা সেই ঘুড়িটাকে মানে ভেদ করলো, বা সেই তার কনুইটা ঘুড়িটার কাগজে মানে ঢুকে গেল, হ্যাঁ, মেকিং এ বিগ হোল, এবং সেখানে একটা বড় গর্তের সৃষ্টি করলো। তো তোমরা যদি মনে করো যে এই পর্যন্ত লিখে ছেড়ে দেবে তাও হবে, ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স এই পর্যন্ত লিখে ছেড়ে দিলে হবে, কিন্তু আমি এই অংশটুকু লিখে দিয়েছি এই কারণে, যদি 2 নম্বর দিয়ে দেয় কখনো মানে কখনো দিতেও পারে, যদি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমরা চেষ্টা করো উত্তরটাকে এই বিগ হোল পর্যন্ত লেখার, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর তোমরা যদি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স এই পর্যন্ত লিখে ছেড়ে দাও, তো সেক্ষেত্রে কিন্তু শিক্ষক মহাশয় 2 নম্বর তোমাদের নাও দিতে পারেন, সেক্ষেত্রে কিছু করার থাকবে না। তো চেষ্টা করবে সবসময় উত্তরটাকে প্রাসঙ্গিক এবং একদম সম্পূর্ণ তথ্য দিয়ে লেখা। তো দেখো আমি জায়গাটুকু একটু দেখিয়ে দিই কোন জায়গা থেকে আমি লেখার চেষ্টা করেছি। দেখো আমরা যদি 1 নম্বর অনুচ্ছেদের একদম শেষ লাইনের দিকে লক্ষ্য করি, তো সেখানে দেখতে পাবো আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি পড়ে গেলাম, মানে এখানে বক্তা বলছে কিন্তু যে আমি পড়ে গেলাম, তাহলে দ্য ন্যারেটার ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স অ্যান্ড হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু, হার কেন, যেহেতু ফিলিপালিটি ক্লডের বোন ছিল, সেই জন্য আমি এখানে হার ব্যবহার করেছি। মাই এলবোর জায়গায় তোমরা হার লিখে দেবে, কারণ মাই এলবো বলতে তোমরা যখন এই উত্তরগুলো লিখবে তখন উত্তরগুলোকে তোমাদেরকে কিন্তু 3rd পার্সনে লিখতে হবে, কারণ ওখানে তুমি বলছো নয়, মানে সে বলল, তারা বলল, রাম শ্যাম বা ফিলিপা বলল বা ক্লড বলল, এইভাবে কিন্তু প্রোনাউনগুলোর রূপ চেঞ্জ করে করে উত্তরগুলো লিখতে হবে। এগুলো আশা করি তোমরা কম বেশি সকলেই জানো, আর প্র্যাকটিসটা এইভাবে করতে থাকলে আর তো ভুল হওয়ার কোনো কথাই থাকবে না। তো এই যে সেই অংশটুকু আমি দেখাচ্ছি কোথায় আমি হার লিখেছিলাম, এই মাই এলবোর জায়গায় হার এলবো, মানে ন্যারেটারের এলবো, বোঝা গেল আশা করি। 3 নম্বর কী বলছে দেখো, দ্য কর্ড অফ দ্য কাইট ওয়াজ স্ন্যাপড অ্যান্ড দ্য কাইট, মানে যখন সে ঘুড়ির সুতোটা ছিঁড়ে গেল তখন ঘুড়িটা কী হলো, হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, সেটা কিন্তু উড়তে উড়তে মেনল্যান্ডে চলে গেল, মূল ভূখণ্ডে চলে গেল। দেখো আমি সেই জায়গাটুকু দেখাই, তোমরা যদি প্যাসেজের 2য় প্যারাগ্রাফের একদম শেষ লাইন আমি যেই অংশটুকুকে দেখাচ্ছি দেখো পেন দিয়ে, আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, এই অংশটুকুকে লিখি। আওয়ার কাইট বলতে এই আওয়ারটা আর আমরা লিখবো না, যেহেতু এখানে কি বলে কাইট অবধি দিয়ে দিয়েছে, কাইটের পর থেকে বাকি অংশটুকু আমরা লিখে দেবো হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। এইভাবে কিন্তু তোমাদের উত্তরগুলোকে করতে হবে। এবার আমরা দেখো পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে সেটা একটু দেখে নিই। 1 দাগের সি থেকে বলছে স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু ফলস, মানে এখানে যে 2টো প্রশ্ন দেওয়া রয়েছে সেখানে সেগুলোকে তোমাদের সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড প্যাচড আপ দ্য টর্ন কাইট, ন্যারেটার ক্লড ঘুড়িটায় কিন্তু মানে তাপ্পি দিয়েছিল। তো এবারে এটাকে কি করতে হবে, ট্রু ফলস নির্বাচন করতে হবে। তারপর দ্বিতীয় প্রশ্নটা কি বলছে, দ্য বয় অ্যান্ড গার্লস স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন দ্য কাইট লাইক এ ফিশ, মানে যখন সেই ঘুড়িটা ওড়াচ্ছিল ন্যারেটার এবং তার ভাই, তখন কিন্তু সেই ঘুড়িটা মাছের মতো উড়ছিল। তো আমরা সেগুলো দেখে নেব। আর এখানে দেখো এই যে পাশে বক্স দেওয়া রয়েছে, বক্সের মধ্যে কিন্তু তোমাদের ট্রু হলে টি এবং ফলস হলে এফ লিখতে হবে। আর এখানে কত নম্বর দেওয়া আছে,
এই যে প্রথমে যে বাক্যটা দেওয়া রয়েছে এই বাক্যটা ট্রু না ফলস এটা নির্বাচন করার জন্য 1 নম্বর দেওয়া রয়েছে, আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর, মোট 2 নম্বর। তাহলে এক একটার জন্য 2 নম্বর দুটো রয়েছে, মোট 4 নম্বর দেওয়া রয়েছে। এবার আমি কিন্তু খাতা থেকে দেখে নিই উত্তরগুলো ঠিক কী হবে। দেখো, একের প্রশ্নটা উত্তর হচ্ছে ট্রু, দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড প্যাচড আপ দ্য টন কাইট। মানে বক্তা এবং ক্লড কী করেছিল, সে ঘুড়িটাকে তাপিয়ে দিয়েছিল। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার। এই অংশটুকু কিন্তু আমি বই থেকে তুলে দিয়েছি, দেখিয়ে দিই তোমাদের কোন অংশটুকু থেকে আমি ইনফরমেশনটা লিখেছি এবং সেটাকে আমি সত্য বিবেচনা করেছি। দেখো এই যে অংশটুকু এই যে এই অংশটুকু আমি দেখাচ্ছি, দেখো পেন দিয়ে দেখাচ্ছি, সেই জায়গাটুকু তোমরা লক্ষ্য করো। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, এই পর্যন্ত লিখে আমি ছেড়ে দিয়েছি। বাকি অংশটুকু আর লেখার দরকার নেই, কারণ এটা অতিরিক্ত অংশ হিসাবে দেওয়া রয়েছে। তোমরা যদি একদম শেষ পর্যন্ত লিখে দাও তাতেও অসুবিধা কিছু নেই, কিন্তু উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার এই পর্যন্ত লিখলেও কোনো অসুবিধা নেই, তার কারণ এটা একটা ফুল সেন্টেন্স বা সম্পূর্ণ বাক্য। তো এই অংশটুকুকে তোমরা লিখবে এবং কোটেশনে লিখে দেবে। দেখো আমি তোমাদের এবার খাতা থেকে দেখিয়ে দিই। এই যে উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমি এই অংশটুকু লিখেছি এবং ডবল কোটেশনের মধ্যে কিন্তু অংশটুকুকে লিখে দিয়েছি। আশা করি বোঝাতে পারছি। 2-এরটা কি বলছে দেখো, দ্য বয় অ্যান্ড গার্ল স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ ফিশ, এটা কিন্তু ফলস হবে। আমার সাপোর্টিং স্টেটমেন্ট কি দিয়েছি আমার উত্তরের সপক্ষে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট আপ দ্য কাইট লাইক এ বার্ড। এই যে মানে ঘুড়িটা আমরা ওরা যখন ঘুড়িটা ওড়াছিল, আমরা বলতে এখানে তো যেহেতু আমি ইনফরমেশনগুলো টেক্সট থেকে তুলে দিচ্ছি উই রয়েছে, তাই এখানে কিন্তু আমি উই লিখেছি। আমরা কিন্তু এখন অন্য কিছু চেঞ্জ করব না, হ্যাঁ, শুধুমাত্র প্রশ্নপত্র লেখার সময় চেঞ্জ করব। এগুলো তো সাপোর্টিং স্টেটমেন্ট বই থেকেই দিতে হবে, সুতরাং এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো আমরা যখন চলা শুরু করলাম তখন কিন্তু, বা ঘুড়ি ওড়াতে শুরু করলাম তখন কিন্তু ঘুড়িটা পাখির মতো আকাশে উঠছিল। এবার আমি এই অংশটুকু তোমাদের বই থেকে একটু দেখিয়ে দিই। আমরা যদি এখানে দ্বিতীয় প্যারাগ্রাফে বা অনুচ্ছেদটা একটু খুব ভালোভাবে লক্ষ্য করি, তো সেখানে দেখতে পাবো এই যে অংশটুকু আমি তোমাদের পেন দিয়ে দেখাচ্ছি, উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। দেখো পাখির মতো উঠছিল, কিন্তু এখানে কি দেওয়া রয়েছে, লাইক এ ফিশ, মাছের মতো। সুতরাং এটা ভুল আমরা খুব সহজেই বুঝতে পারছি। অ্যান্ড এই আপটা হবে না, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। ওয়েন্টের পর আর কোনো আপ নেই, এটা যাই হোক কোনো কারণে এটা আমি লিখে ফেলেছিলাম, তো আমি তোমাদের বলে দিচ্ছি সেই জন্য যে ওয়েন্টের পরে কোনো আপ হবে না, সেটা তোমরা বই থেকে দেখলে বুঝতে পারবে। এবার পরে কি বলছে দেখো, এবার পরে হচ্ছে 2-এর দাগের, এটা এখানে একটা কবিতার স্তবক তুলে দেওয়া হয়েছে। তো এখানে আমরা ইনস্ট্রাকশনে কি বলছে সেটা প্রথমে পড়ে নেবো, তারপরে কিন্তু এখান থেকে যেসব প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছে সেগুলো উত্তর করব। রিড দ্য পোয়েম, কবিতাটি পড়ো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, এবং উত্তর দাও যেসব প্রশ্নগুলো নিচে দেওয়া রয়েছে। তো যেহেতু এটা তোমাদের ভালোভাবে পড়া আছে, আমি সুতরাং এটা নিয়ে আর পড়ছি না, একদম এখান থেকে যেসব প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো 2-এর দাগের এ থেকে কি বলছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সঠিক বিকল্পটি লেখো নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে। এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে, মোট 4 নম্বর দেওয়া রয়েছে। প্রথমটা কি বলছে দেখো, 1 নম্বর, দ্য পোয়েট মেট দ্য ওল্ড উইম্যান ইন। আমরা যদি এই কবিতাটা ভালোভাবে পড়ে থাকি তো সেখানে আমরা কি দেখতে পাবো, কবি কিন্তু সেই বৃদ্ধা মহিলাটাকে কোথায় দেখছেন, ইন দ্য ডিপ ফরেস্ট, গভীর বনে, দ্য ডেন্স জাঙ্গেল, ঘন জঙ্গলে, অ্যান ওপেন স্পেস, একটা ফাঁকা জায়গায়, ডি অ্যান ওক উড, ওক গাছের বনে। আমরা কিন্তু সকলেই জানি যে কবি একবার কিন্তু তার ড্রিমে, স্বপ্নে সেই ওক উডে গেছিলেন, ওক বনে। তো সেখানে তার সঙ্গে কিন্তু একটা বৃদ্ধা মহিলার পরিচয় হয়েছিল। সুতরাং এখান থেকে আমাদের যেটা সঠিক বিকল্প হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি। আশা করি বোঝাতে পারছি। 2 নম্বর, দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ, কবি কি খোঁজ করছিলেন, কবি অপশন এ অ্যান ওল্ড উইম্যান, একটা বৃদ্ধা মহিলার খোঁজ করছিলেন। অপশন বি এ মেল ডিয়ার, একটা পুরুষ হরিণের খোঁজ করছিলেন। অপশন সি এ লিটিল ব্যাগ, একটা ছোট্ট থলের খোঁজ করছিলেন। এ ট্রাইব, একটা উপজাতির খোঁজ করছিলেন, জাতি, এক ধরনের জাতির খোঁজ করছিলেন। তো আমরা কি এখান থেকে কি দেখেছিলাম যে একটা স্ট্যাগ, এই যে জায়গাটুকু আমি তোমাদের দেখিয়ে দিই, আই ওয়াজ লুকিং ফর স্ট্যাগ। স্ট্যাগ বলতে কিন্তু মেল ডিয়ারকে বোঝানো হয়।
আর এই যে আগের যে অপশানটা আমি টিক দিলাম কারেক্ট অল্টারনেটিভ হিসাবে, সেটা কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ও কোড, এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা লাইনকে পড়ে নিয়ে কবিতা থেকে যেসব অল্টারনেটিভগুলো দেওয়া থাকবে সেগুলোর উত্তর করতে হবে। কারণ কবিতা সবসময় একটু কঠিন, মানে কবি কী অর্থ সেখানে করতে চেয়েছেন সবসময় আমাদের বুঝে ওঠা সম্ভব হয় না। মানে কবিতার আক্ষরিক অর্থ একটা হয়, আবার অন্তর্নিহিত অর্থও একটা হয়। তো যাই হোক, ভালোভাবে পড়লে সেগুলো তোমরা বুঝতে পারবে। 3 নম্বর প্রশ্ন, দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ, মানে কবিকে কিসের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল? অপশন এ পোস্ট, অপশন বি পিলার, অপশন সি পেগ, অপশন ডি ট্রি। গাছের সঙ্গে নয়, এখানে কি বলছে দেখো, আমি সেই জায়গাটা তোমাদের দেখাই। সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। টাইড টু এ স্টেক মানে একটা গুঁড়ির সঙ্গে, তাহলে সেটা কি পোস্ট, মানে স্টেক আর পোস্ট একই জিনিস, এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। এই হয়ে গেল আমাদের 3 নম্বর প্রশ্নের কারেক্ট অল্টারনেটিভ অপশন এ। 4 প্রশ্নটা কি বলছে, দ্য ওয়ার্ড নবলি মিনস, নবলি শব্দের অর্থ কী? অপশন এ অনেস্টি, অপশন বি আনস্টেডি, অপশন সি উইকলি, অপশন ডি ইন এ নোবেল ম্যানার। অনেস্টি, নোবেল ম্যানার এগুলো নয়, উইকলি, আনস্টেডি এই দুটোর মধ্যে হবে। এবার তোমাদের যদি সঠিকটা জানা থাকে সেক্ষেত্রে নির্বাচন করতে সুবিধা হবে। নবলি মানে হচ্ছে একটুকু ওই টলমলে অবস্থা আর কি, কোনো একটা অবলম্বনকে ধরে দাঁড়িয়ে থাকা, মানে টলমলে অবস্থায়, তো সেটা হচ্ছে এই অপশন বিটা হয়ে যাবে এর কারেক্ট অল্টারনেটিভ। আশা করি বোঝাতে পারছি। এইভাবে কিন্তু তোমাদের অপশানগুলোকে চুজ করতে হবে। আর একটুকু যদি তোমরা কোনো শব্দের অতিরিক্ত অন্য শব্দ জেনে থাকো, মানে একটা শব্দের একটা অর্থযুক্ত অনেক শব্দ হয়, তো মানে একটা শব্দের অনেকগুলো আলাদা শব্দ থাকে, তো সেগুলো যদি তোমাদের একটু জানা থাকে ভালো হয়। যেমন এখান থেকে তোমরা নবলি মানে আনসেড জানতে পারলে, তো এটা যদি বা তোমাদের পরীক্ষায় পড়ে থাকে তোমরা খুব সহজেই করতে পারবে। তারপরে দেখো 2 দাগের বি কি বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দুটো প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে, মোট 4 নম্বর দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটা কি বলছে, হাউ ওয়াজ দ্য ওল্ড উইম্যান, মানে সেই বৃদ্ধা মহিলা দেখতে কেমন ছিল। এখানে দেখো ওয়াজ আছে, পাস্ট টেন্সে রয়েছে, সুতরাং তোমাদের উত্তরও কিন্তু পাস্ট টেন্সে দিতে হবে। 2 নম্বর প্রশ্নটা কি বলছে, হাউ ওয়াজ দ্য পোয়েট সারাউন্ডেড, এখানে ওয়াজ রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তোমাদের উত্তর পাস্ট টেন্সে দিতে হবে। এই প্রশ্নটার বাংলা অর্থ হচ্ছে যে কবি কেমনভাবে আবৃত ছিল। তো আমরা দেখে নিই এবার উত্তরগুলো কেমন হবে। দেখো প্রথম প্রশ্নটার উত্তর আমি যেভাবে লেখার চেষ্টা করেছি, দ্য ওল্ড উইম্যান ওয়াজ আনস্টেডি অ্যান্ড সি ও টর্ন ক্লোথস হোল্ডিং এ স্টিক, সেই বৃদ্ধা মহিলাটা ছিল একটুকু টলমলে অবস্থায়, আর তিনি পরেছিলেন কি ওই ছেঁড়া খোড়া কাপড়, এবং তার হাতে কিন্তু একটা লাঠি ছিল। তো সেটাই আমরা দেখতে পেয়েছি। আমি তোমাদের কবিতার যে স্তবকটা তুলে দেওয়া হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। আই মেট অ্যান ওল্ড উইম্যান দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, এই অংশটুকু থেকেই কিন্তু আমি উত্তরটা লিখেছি। তো এইভাবে তোমরা লিখতে পারো, নিজেরাও করে নিতে পারো। তোমরা যদি অতিরিক্ত কিছু সংযোজন করতে চাও সেটাও করতে পারো। জাস্ট আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দেওয়ার জন্য এইভাবে কিন্তু উত্তরটাকে লিখে দিয়েছি। তোমরা যদি এই উত্তরটাও লেখো তাতেও কোনো অসুবিধা হবে না। 2 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখে নিই। দেখো কি বলছে, এখানে প্রশ্নটা কী ছিল একবার দেখে নিই, তারপর উত্তরটা বলবো। হাউ ওয়াজ দ্য পোয়েট সারাউন্ডেড, কবি কিভাবে আবৃত ছিল, বা দেখো কি বলছে, দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ টু বি সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, এ ক্লাস্টার অফ ওক ট্রিজ অ্যান্ড হি ওয়াজ টাইড টু এ স্টেক। কবি নিজেকে খুঁজে পেলেন যে তিনি একটা স্টিয়ারিং মানে তার দিকে তাকিয়ে আছে এরকম একটা জাতির দ্বারা তিনি আবৃত আছেন। তারা কারা, যে ট্রাইবটা তাকে আবৃত করে রেখেছিল বা ঘিরে রেখেছিল, তারা হচ্ছে এ ক্লাস্টার অফ ওক ট্রিজ, মানে ওক গাছের একটা বা পুঞ্জ, একটা ওক গাছের একটা পুঞ্জ তাকে আবৃত করে রেখেছিল কবিকে। অ্যান্ড হি ওয়াজ টাইড টু এ স্টেক, এবং তিনি একটা পোস্টের সঙ্গে বাঁধা ছিলেন। আশা করি বোঝাতে পারলাম। এইভাবে কিন্তু তোমরা উত্তরগুলো করতে পারো। তো এখান থেকে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে নিয়ে আলোচনা করে দেওয়ার, যদি সত্যিই তোমাদের সেরকমের কোনো সমস্যা আমি পেয়ে থাকি। আর আপাতত এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তার সঙ্গে সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি নতুন কেউ এসে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশানগুলো দ্রুত পাওয়ার জন্য, কারণ এই ধরনের অনেক ভিডিও কিন্তু সময়ে সময়ে এই চ্যানেলে তোমরা পেয়ে থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে।